হ্যালো, গুড ইভিনিং। আমি শাড়ি পরেছি কেননা আমার আজকে আমার বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার কথা আছে রুটসে। তো তার আগে ভাবলাম এই কন্টিনিউয়েশনটা করি গল্পের, যেটা নাকি আমি অলরেডি এর আগের দুটো ব্লগে বলেছি। আর সবার কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, সবার খুব ভালো লেগেছে। একটু যেহেতু অন্যরকম গল্পটা, তো সেই জন্য। আর ছোটোর থেকে না এই গল্পটা মানে আমি এতবার শুনেছি, মানে ঠাকমার তো আমার 3 ভাই বোনের মধ্যে আমি বড়, তো বড় নাতনি হিসেবে মানে ঠাকমা পিসি মা বাবার থেকেও ঠাকমা পিসির ভালোবাসাটা অনেক বেশি পেয়েছি। ঠাকমা পিসি অনেক ভালোবাসতো, মানে মা কিছু বকলে পরে, বাবু কিছু বকলে পরেই, ওই একটাই ঘর ছিল, ঠাকমার ঘরের খাটের তলা ছিল তখনকার, তো ওই চকি খাট এগুলিই থাকতো। তো তখন ওই চকির তলায় গিয়ে লুকায় থাকতাম, মানে যে যতক্ষণ না পর্যন্ত। আর আমার বাবু যা রাগী, মানে বাবু সারাক্ষণই, বাবুর এত রাগ যে বাবু যদি একবার মনে করে যে আমি দোষ করেছি, তো বাবু না সারাক্ষণ ওই লাঠি নিয়ে, মানে এরকম মোটা লাঠি আর কি, লাঠি না স্কেল ফেল না, লাঠি নিয়ে সারা ঘর দৌড় করাতো আমাদের তিনজনকে মারার জন্য। যতক্ষণ না পর্যন্ত বাবুর হাতের ওই লাঠির মানে মার খাবো বা চট থাপ্পড় খাবো, ততক্ষণ আমার বাবুর রাগ ঠান্ডা হতো না। তো সেই জন্য ঠাকমার কাছ থেকেই ওই বসে বসে, মানে পড়ার সময় হয়তো মাস্টারমশাই এসছে সন্ধ্যাবেলা, যেই নাকি পড়া হয়ে গেল অমনি তারপরে বই টই নিয়ে ঠাকমার ঘরে হচ্ছে গিয়ে আড্ডা। মানে আজকালকার মতো তো আর নেটফ্লিক্স, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আমি ইউটিউবে এখন ভিডিও করছি, মানে এটাও একটা টাইম পাসের মধ্যে যে আমি দিচ্ছি এই সময়টা, এটাও একটা এনগেজমেন্ট। বাট তখনকার দিনে তো আমাদের এইসব ছিল না। তো তখন ওই ঠাকমা পিসির কাছে গল্পটাই মানে লাইভ টেলিকাস্ট শুনতাম আর কি, যে পরপর কি করে বাবু বড় হলো। আর বারবার করে গিয়ে আমার খুব ইন্টারেস্ট লাগতো বাংলাদেশের, যেহেতু মেবি শেকড়টা তো ওখানকার। তো ছোটবেলার থেকে আসার পর মানে কেমন একটা মানে মনে হতো যেন ওই দিকেই টানটা, মানে ওই দিকের গল্প শুনি, ওই দিকের গাছপালা দেখি। আর কম্পারেটিভলি আমরা যখন এসেছিলাম তখন তো হ্যাঁ আমরা ভাড়া বাড়িতে থাকতাম, তো অবভিয়াসলি সেরকম মানে অনেক লোকজনের সাথে জানাশোনা বা বন্ধু বান্ধব সেরকম তো কিছু ছিল না। তো খুব মানে একটা কোজি, নিজেদের মধ্যেই নিজেরা ফ্যামিলি মেম্বার যেহেতু অনেকে, তো ঠাকমা পিসি দিদি আর আত্মীয় স্বজন টজনরা প্রত্যেক বাড়ি আসতে থাকতো, মানে প্রত্যেক মাসেই আমাদের বাড়ি আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে আসছে থাকছে। তো মানে একদম খোলা দুয়ার সবার জন্য। আর আমাদেরও খুব ভালো লাগতো, মানে এমন না যে আমার মা আমরা বিরক্ত হতাম, মানে আমরা লোকজন দেখলে পরে এত ওয়েলকামিং নেচার ছিল যে সবাইকেই মনে হতো আরে 1 মাস কেন, 2 মাস থেকে যাও, এখন কেন যাইতেছো। মানে আমি তো অর্ধেক সময় যখনই আমার কোনো দূরসম্পর্কের কাজিন বা মাসি মামা এরা আসতো, তখন না ওরা হয়তো থাকতো 1 মাস 2 মাস করে, থাকার পরে যখন চলে যেত, আমি যদি দেখেছি যে ওদের গাঠি বোচকা সুটকেস বাঁধা আছে, তাইলে তো হয়ে গেল। ওইটাকে নিয়ে টেনে টুনে, মানে গেড়িয়েছিলাম টানতে পারছি না, ওটাকে নিয়ে টেনে টুনে হয় বাথরুমে লুকিয়ে দিচ্ছি, নাইলে খাটের তলায় ঢুকায় দিতেছি, নাইলে চটি লুকায় রাখছি যাতে নাকি যেতে না পারে। তো যাই হোক, এটা মানে অনেকটা আমি ইন্ট্রোডাকশন দিতে গিয়ে অনেকটা বেশি মানে অন্যদিকে ট্র্যাক, এগুলো অনেক মজার কথা, অনেক পরে বলবো। এখন বলি, আমার বাবু তো রাজহংসটা খুললো। তো রাজহংস হোটেল বললাম না, মানে বারাসাতে প্রথম একটা রেস্টুরেন্ট কাম হোটেল আমার, মানে রাজহংস হোটেলটা ছিল, যেখানে নাকি এরকম ফাস্ট ফুড মানে চাইনিজ খুচখাচ এইসব জিনিসগুলো পাওয়া যেত, মোগলাই ফোগলাই, সরি হ্যাঁ চাউমিন মোগলাই এইসব। তো খুব জনপ্রিয়তার মানে একদম ইয়েতে ঊর্ধ্বে চলে গেল, সবাই খুব ভালোবাসলো, যেহেতু নিজে মালিক এত যত্ন আদি করে দিচ্ছে। আর আমার বাবুর না মারাত্মক একটা সৎ মানুষ, মানে এটা আমি কোনো বড়াই করে বা ইয়ে করে বলছি না, হি ইজ ওয়ে মোর অনেস্ট, মানে প্রচন্ড সৎ। মানে নিজে বাড়িতে খাবার খাবো না তাও ঠিক আছে, কিন্তু কারো 1 পয়সা যদি কেউ টাকা পায় বা কাউকে কিছু মায়নাপত্র দিতে হবে, কর্মচারীদের টাকা ইয়ে টাকা, তো সেটা বাবু সবার আগে দিত, মানে নিজেদেরটা না দেখে আগে বাইরের লোকজনের কার কি অসুবিধা হচ্ছে সেগুলো দেখতো। তো সেই জন্য মানে অনেস্টির তো একটা আলাদা দাম আছে, সেই জন্য যাই হোক ভগবান 2 হাত ভরে আশীর্বাদও করেছে। তো রাজহংস হোটেলটা চললো। তারপরে 3-4 বছর পর ব্যবসায়ী, তো ব্যবসায়ীদের তো একটা রোগ থাকেই যে একটা ব্যবসা থেকে কি করে আরেকটা ব্যবসা দাঁড় করাবে। এবার যেই জেঠুর কথা বললাম, যার থেকে নাকি চড়া সুদে টাকা নিয়েছিল, সেই জেঠুর মানে চড়া সুদ এতটাই ছিল যে আমাদের রাজহংস হোটেল থেকে ব্যবসাটা বেশ ফুলে পেঁপে উঠেছিল, ভালোই লাভ হতো মানে মাস গেলে পরে। কিন্তু বাবু না ওই প্রত্যেক দিনের ওইখানে না, আমার যতদূর মনে পড়ে বাবু বলছে আমার, যে সুদের টাকাটা মানে মাস গেলে দিত না, বাবু রোজ হিসেবে জেঠুকে দিতে যেত। তো রাত 11টা 12টা অবধি হোটেলের সমস্ত কিছু হিসেব নিকেশ করে
সবকিছু করে। আর আমাদের বাড়িটা যেখানে ভাড়া আমরা থাকতাম প্রথমে এসে বিধান পার্কে, ওখান থেকে বাবুর হোটেলে আসতে মোটামুটি হেঁটেই আসতো, তখন মোটামুটি আধ ঘন্টা বা 20-25 মিনিট টাইম লাগতো রাতের বেলা। তো বাবু আসার সময় ওই জেঠুর বাড়ি পড়তো, জেঠুর বাড়িতে গিয়ে হাজিরা দিয়ে আগে যেটা নাকি সুদের টাকা লাভের টাকা সেটাকে জেঠুকে দিত, তারপরে ঘরের জন্য চাল ডাল, বাড়িতে এতগুলো মহিলা আছে বা বাচ্চার দুধ ফুদ মানে অন্য খরচা, তো ওই রাজহংস হোটেলটার থেকেই সুদের টাকাও চলছিল আর আমাদের সংসারটাও কোনো রকমে খেয়ে পড়ে আমরা বেঁচেছিলাম, এরকম ভাবে চলছিল। কিন্তু অত অভাবের মধ্যে, অত টানাপোড়েনের মধ্যেও না মানে উদাম মজা করেছি শৈশবটা, কেননা জয়েন্ট ফ্যামিলির তো একটা আলাদা মজা আছে। মানে আই এম সো লাকি, সত্যি আমি খুব লাকি যে ঠাকমা পিসি দিদি মানে সবার ভালোবাসা চুটিয়ে পেয়েছি, চুটিয়ে চুটিয়ে মজা করেছি, চুটিয়ে প্যাম্পার্ড হয়েছি। তো এরম করে চলছিল। আর মারা কুচকাচ মেয়ে মানুষ তো, বাচ্চারা হয়তো কোনো সময় আমরা একটুখানি কখনো মানে রাস্তার পাড়ার ভেতর দিয়ে তখন ওই ঘটি গরম চানাচুর, ঘটি গরম কাকু একটা আসতো, মনে আছে এখনো, রোজ বিকেল 5টা হলে পরে আমাদের পাড়াতে ঘটি গরম কাকু আসতো, এরকম হাতে ঘন্টা বাজাতে বাজাতে ঘটি গরম করতে করতে আসতো। তো ওইটা মানে ওটা এখন কি বলবো, এখন এত বিরিয়ানি খাই, এত ভালো ভালো জায়গায় খাই, এইসব খাওয়ার কাছে কিচ্ছু ওই আত্মার শান্তিটা আসে না ভাই। ওই যে ঘটি গরম কাকু ঘটি গরম করতে করতে আসতো আর পাগলের মতন, মানে মা হয়তো স্কুল থেকে আসার পর ঘুম পাড়ায় দিছে, দুপুরবেলা বাচ্চা মানুষ, 4টের সময় কানে গেলেই হলো, জানলা দিয়ে এরকম করে মুখ বার করে ও কাকু চানাচুর দিয়া যাও এইদিকে দিয়া যাও। তখন আমি বাঙাল কথাই মানে পুরো দমে, মানে আমি ক্লাস 6-7 অব্দিও চেটিয়া বাঙাল ভাষা বলছি, মানে আমার ভাষা অ্যাকসেন্ট শুনলে পরেই কেউ বুঝতো যে আমি বাঙালের বাচ্চা। তো যাই হোক, তো ওই ঘটি গরম কাকুরে বললাম। এবার মা কখনো টাকা পয়সা থাকলে দিত, তখন তো 20 পয়সা করে এরকম একটা ঠোঙায় দিত, 20 পয়সা 50 পয়সা এরকম। তো মা কখনো দিল কখনো না দিল, এরকম করে করে কখনো ঠাকমার কাছ থেকে বলতাম, ঠাকমাকে না আমি ভাই বলতাম, জানি না কেন বলছি, এক একজন তো এক এক রকম বলে, তো আমি ভাই বইলা ডাকতাম, ভাই টাকা দাও, পিসি টাকা দাও, ঘটি গরম খামু। তো এই মানে অভাবগুলো মেটাবার জন্য মারা দেখলো যে বাবু যা টাকা আনতো দিনের শেষে, সেটা দিয়ে যেগুলো বেসিক নেসেসিটি, চাল কেনা, ডাল কেনা, বাড়ি ভাড়া দেওয়া আর খুচকার যেগুলো ডাক্তার বদ্যি খরচা, এগুলো চলতো। বাট সবারই তো একটু এক্সট্রা খরচা লাগে, সবারই সব আহ্লাদ হয়। তখন মা আর দিদি একটা ইনকামের জারিয়া খুঁজে বার করলো। হ্যাঁ, সেটা হচ্ছে কি, ওই পাড়াতে দেখলো তখনকার দিনে এই যে রাখি বন্ধনের রাখি হয় না, এখন তো প্লাস্টিকের নানা রকম একটু আর্টিফিশিয়াল অনেক বেশি মানে ইনোভেটিভ ওয়েতে বিক্রি হয়। তো তখন একদম অরিজিনাল ওই সুতোর রাখি দিয়েই রাখি তৈরি হতো। মানে যারা আমার ওই 90s আমলে যাদের জন্ম বা যারা থেকেছে তারা অবভিয়াসলি রিলেট করতে পারবে। তো সেই রাখিগুলো 1 ডজন রাখি আছড়ে দিলে পরে, রাখিগুলো বানাবার পরে আছড়াতে হতো, ক্লিন করতে হতো। সেই রাখিগুলো আমার মা পিসি দিদি ওরা 3 জন মিলে 1 ডজন করে পাইকারি মাল, মানে ওই যে নাকি আর কি এগুলো করতো আর কি, কাজের কারখানা আছে, ওইখান থেকে নিয়ে আসতো। এসে ওরা রাখি হাতে সেলাই ফেলাই আছড়ে ফাছড়ে দিত, তাতে ওরা 50 পয়সা করে পেতো, মানে 1 ডজন রাখি করে দিল পরে। তো তাতেই ওদের মানে 50 3 জনে 1.5 টাকা করে রোজগার করতো পার ডে, তাতে অনেক, মানে তার মানে 30 দিনে 30 টাকা। তো তখনকার সময়ে 30 টাকা এরম একটা অভাব অনটন মানে এরম একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। তো সেটা দিয়েই আমাদের খুচকাচ সকাল্লাদ বলতে এটাই, ঘটি গরম, বা মা হয়তো বাড়ির জন্য একটা এক্সট্রা চিরুনি কিনলো, চিরুনি ভেঙে গেছে, বা মুখে মাখার একটু স্নো। তখন না স্নো আমি দেখেছি অনেক, মানে বড় হয়েও 5-6 অব্দিও যে মারা একটাই তখন ক্রিম পাওয়া যেত স্নো, যেটা নাকি মুখে মাখলে পরে মুখটা সাদা হয়ে যায়, মানে ফেয়ার অ্যান্ড লাভলির থেকেও জঘন্য, বাট গরিবের ওটাই ভরসা। তো তখন ওই স্নো থাকতো। তারপরে যখন আরেকটু পয়সা হলো তখন আমার মনে আছে মা ভিকো টার্মারিক, আমি এগুলো অ্যাড করছি না প্লিজ, আমি জাস্ট এগুলো যাতে আমার সময় লোকজনরা রিলেট করতে পারে যে তখন কি কসমেটিক্স পাওয়া যেত, খুব বেসিক কসমেটিক্স ওয়েস্ট বেঙ্গলে তখন পাওয়া যেত। আই হোপ মানে ওই স্নো, পন্ডস পাউডার, পন্ডস ক্রিম, ভিকো টার্মারিক এইগুলো, আর কোলগেট টুথ পাউডার, আর একটা ডাবল লাল না কি একটা ছিল, এইসব। যাই হোক বাবা, এই কোম্পানিগুলো আমার জানলে পর আমি এমনিতেই প্রমোট করে দিচ্ছি। যাই হোক, তো এইগুলো পাওয়া যেত, এইগুলো করতো। তারপরে হয়তো একটা জামা পয়লা বৈশাখের সময়, মানে সারা বছর একটাই জামা হতো, পুজোর সময় একটা আর পয়লা বৈশাখে একটা, বাঙালিদের তো পয়লা বৈশাখটা বেশ বড় একটা ইয়ে। তো পয়লা বৈশাখে মা বাবু হয়তো টাকা দিত একটা জামা কেনার, আর মা দিদি ওরা যেই এক্সট্রা টাকাগুলো, এই খুচকাচ টাকাগুলো করতে, এগুলো ওরা জমা
ওরা তখন হয়তো আরেকটা জামা কিনে দিত, তাতেই মানে ফুর্তি। আমার এখনো আবছা আবছা মনে আছে, মানে তখন 3 বছর বয়স টয়স বোধ হবে, বাট আমার মনে আছে একটা হাওয়াই চটি কিনে দিয়েছিল মা আমাকে, যেটা নাকি একদম টিয়া সবুজ রঙের একটা হাওয়াই চটি, আর তার মধ্যে হলুদ ফিতে। তো আমি ওইটা পরছি, আর তার সাথে একটা সবুজ, একটা টিয়া সবুজ, একটা পাতলা ফিনফিনা একটা টেপ জামা, যেখানে নাকি দুটো পাখি ফুল যেরকম আঁকা থাকে ওইরকম ছিল, মানে ওই আঁকা না, সরি, ওই যে সুতো দিয়েই তৈরি করা, মানে কাঁথা স্টিচ টাইপের ছোট ছোট ফুল থাকতো। তো ওটা পরেই তখন নিজেকে মানে বিশাল পরি মনে করছি, খুব খুশি। আমার অনেক জামা কাপড় আছে, অনেক আছে। তো এই করে চলছিল। এবার বাবু আস্তে আস্তে, একটা মানুষ তো মানে দাঁড়াবে, বাবু তো বাবুর চিন্তাতে আছে বড় বড় রকমের। মারা তো এই সব ছোটখাটো জিনিস নিয়েই মারা খুশি, যে এইটা করতে পারতাছি, ওটা করতে পারতাছি, সুখী। দিনের শেষে বাড়ির মানুষ বাড়ি ফিরছে, খাচ্ছে, সবাই এক ইয়ে করছে। বাবু তখন টুকটুক টুকটুক করে কি করলো, ওই রাজহংসর টাকা থেকেই সুদের টাকা শোধ করে সংসার চালিয়ে, তারপর সামান্য কিছু আবার ওই জেঠুর থেকে যখন রাজহংসের টাকা শোধ হয়ে গেল, তখন ওই সুশীল জেঠুর থেকে আবার, সরি আমি নামটা বলে দিলাম, তো সুশীল জেঠুর থেকে আবার 1 লাখ টাকা, না বলি অবশ্য লোকটার অনেক মানে অবদান আছে আমাদের জীবনে, সেই জন্য এখন উনি নেই, ওপরে চলে গেছে। বাট সুশীল জেঠু হচ্ছে আমার বাবুর গুরু, মানে বাংলাদেশ থেকে এই দেশে আসার পেছনে যতই চড়া সুদে টাকা নিক আর যাই করুক, বাট ওই লোকটা আমার বাবার জন্য, আমাদের জন্য ভগবানের মতন কাজ করেছে, কেননা বিশ্বাস করে আমার বাবুকে এতগুলো টাকা দিয়ে তোছে। তো 1 লাখ টাকা বাবুরে দিল। বাবু সেই টাকা দিয়ে কি করলো, আরেকটা হোটেল খোলার জন্য, এখন যেটা নাকি আমাদের সব থেকে বড় হোটেল, একদম মেন যশোর রোডের